নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন অনিশ দেবের লেখা একটা ভৌতিক কাহিনী। গল্পের নাম পিশাচের রাত। আজ তার প্রথম পর্ব। শীত চলে যাচ্ছিল, তাই বসন্ত এসে হাজির হয়েছিল দরজায়। কিন্তু প্রকৃতির কি খেয়াল, শীত আবার ঘুরে দাঁড়ালো। সেই সঙ্গে নিয়ে এলো বর্ষা। ফলে বসন্ত দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। গতকাল সকাল থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে ফিকে হয়ে আসা শীত একটু একটু করে বাড়তে শুরু করেছে। রাতে শোয়ার সময় আপন মনে গজগজ করতে করতে চিকুর মা আলমারি খুলে আবার লেপ কম্বল বের করে ফেলেছে। এভাবে শীত চলে গিয়ে আবার ফিরে আসার কোনো মানে হয়? চিকুর বাবা একটা চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজটা খুঁটিয়ে পড়ছিল। চিকুর মায়ের কথায় হেসে ফেলল। হ্যাঁ, ব্যাপারটা খুব বিচ্ছিরি। ওই যে সেদিন আমি অফিসে বেরিয়ে গেলাম, তারপর চশমা ভুলে ফেলে গেছি বলে ফিরে এলাম। তাতে চিকুর খুব অসুবিধে হয়ে গিয়েছিল। চিকু ওয়াকম্যানের হেডফোন কানে লাগিয়ে সবে হিন্দি গান শোনার তোড়জোড় করছিল। বাবার কথায় অনুযোগ করে উঠল। কি হচ্ছে বাবা? ব্যাপারটা গত সপ্তাহের। বাবা সকাল 10টা নাগাদ অফিসে রওনা হতেই ও রবারের বল নিয়ে ঘরের মধ্যে ফুটবল খেলতে শুরু করেছিল। আর মিনিট 5-এর মধ্যেই বাবা আচমকা ফিরে আসায় কি কেলেঙ্কারি। কারণ সামান্য জ্বর মতো হয়েছে বলে সেদিন ও স্কুলে যাবে না ঠিক করেছিল। বাবা ওর কথায় সায় দেওয়ায় মা শত জেদ করে ওকে স্কুলে পাঠাতে পারেনি। এখন মায়ের চেঁচামেচি গ্রাহ্য না করে ও ফুটবল প্র্যাকটিস করছিল। সামনে রবিবার জামতলায় তরুণ সংঘের সঙ্গে ম্যাচ তো নয়, একেবারে প্রেস্টিজ ফাইট। বাবা কোনো সময় চিকুকে বকাবকি করে না। চশমা নিতে এসে ওকে খেলতে দেখে শুধু বলেছিল, বল খেললেই দেখবি তোর জ্বর সেরে যাবে। তারপর হেসে চলে গিয়েছিল। চিকু তাতে ভীষণ লজ্জা পেয়ে 3 দিন এমন পড়াশোনা করেছিল যেন ওর মাধ্যমিক পরীক্ষা একেবারে কাছে এসে গেছে। অথচ ও এখন সবে ক্লাস 9-এ পড়ে। আজ সকালের খবরে চিকু শুনেছে উষ্ণতা এক ধাক্কায় 4 ডিগ্রি কমে গেছে। সুতরাং ওর হাত কাটা সোয়েটার আর মাফলার আলমারি থেকে আবার বেরিয়ে এসেছে। সন্ধে 6টার সময় হরিহরবাবুর কোচিংয়ে চিকু বাংলা পড়তে যায়। হরিহরবাবু চিকুদের হাই স্কুলের বাংলা স্যার ছিলেন। বছর 2 হলো রিটায়ার করেছেন। বাংলা দারুণ পড়ান, তাই ওর কোচিংয়ে খুব ভিড়। তাছাড়া ভীষণ পণ্ডিত মানুষ, নানান বিষয়ে অনেক জানেন। চিকু যখন সাইকেল নিয়ে বেরোলো তখন বৃষ্টি পড়ছে কি পড়ছে না, তবে আকাশের এখানে ওখানে বেশ মেঘ জমে রয়েছে। মা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেবল টিভিতে সিনেমা দেখছিল। চিকুকে বেরোতে দেখে বলল, এই ছাতা নিয়ে বেরোবি? চিকু আবদারের গলায় বলল, বৃষ্টি তো পড়ছে না। মা বলে উঠল, একটু পরেই পড়বে। বিরক্তিভাবে মায়ের ফোল্ডিং ছাতা ব্যাগে ভরে নিল চিকু। তারপর সিঁড়ির নিচ থেকে সাইকেলটা বের করে রাস্তায় চলে এলো। হরিহরবাবুর কোচিং সাইকেলে বড় জোর 5 মিনিট। ঘন্টি বাজিয়ে জোরে প্যাডেল করতে শুরু করলো চিকু। বৃষ্টি জোর নামার আগেই ওকে কোচিংয়ে পৌঁছে যেতে হবে। ছাতা মাথায় দিয়ে সাইকেল চালানো এক ঝকমারি। সরু পিচের রাস্তা, ভাঙাচোরা। এই 2 দিনের বৃষ্টিতে সেটাও বেহাল করে দিয়েছে। রাস্তায় লোকজন খুব কম। যে কজন লোক চোখে পড়ল সকলেই সোয়েটার, মাফলার কিংবা চাদর মুড়ি দিয়ে আছে। নাটোর মোড়ের কাছে শ্যামাপদর তেলে ভাজার দোকান পেরিয়ে গেল চিকু। সেখানে বেশ ভিড়। সাইকেল রিক্সাগুলো প্যাক প্যাক করে হর্ন বাজিয়ে রাস্তা পার হচ্ছে। ডান দিকে ঘুরে শিবতলার হরপার্বতীর মন্দির পেরোতেই চিকু দেখল দেশপ্রিয় সুইটসের পাশে বেঞ্চিতে রোহনদারা বসে আছে। এ এলাকা রোহনদের কথায় চলে। কোথাও কোনো গোলমাল হলে রোহনরা সবার আগে ছুটে যায়। রাত বিরাতে বিপদ আপদ হলে রোহন এক ডাকে হাজির। গত পুজোর আগে সমীর মিত্তিরদের বাড়িতে ডাকাত পড়েছিল।
ওদের কাজের লোক কোনো রকমে পালিয়ে এসে রোহনদের বাড়িতে খবর দিয়েছিল। রোহন সঙ্গে সঙ্গে দল বল জুটিয়ে মিত্তিরদের বাড়িতে গিয়ে হাজির হয়েছিল। গুলি বোমা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2 ডাকাত ধরা পড়েছিল, আর 3 পালিয়ে গেছিল। কোষে গণধোলাই দেওয়ার পরে আধমরা ডাকাত দুটোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। চিকুকে দেখে রোহন হাত নাড়ালো, চেঁচিয়ে বলল, কিরে, কোচিং যাচ্ছিস? সাইকেল না থামিয়ে ঘাড় ঘুরিয়ে চিকু জবাব দিল, হ্যাঁ, বাংলা। রোহন হায়ার সেকেন্ডারির পরীক্ষায় একবার ফেল করার পর আর লেখাপড়া করেনি। ওর বাবার সিমেন্ট বালি ইটের দোকান আছে, সেখানে মাঝে মাঝে বসে। চিকুর সঙ্গে যখন কথা হয় তখনই লেখাপড়া করতে পারেনি বলে দুঃখ করে। চিকুর পিঠ চাপড়ে দিয়ে বলে, তুই লেখাপড়ায় ফার্স্ট ক্লাস, তাই চালিয়ে যা। জলাপুকুরের পাড় দিয়ে সাইকেল চালিয়ে যেতে যেতে চিকুর এসব কথা মনে পড়ছিল। পুকুরের অন্ধকার জলে 2-4টে টিমটিমে বাল্বের ছায়া পড়েছে। গ্যাংর গ্যাং করে ব্যাঙের দলেরা মিটিং শুরু করে দিয়েছিল, যেন ঘাপটি মেরে লুকিয়েছিল ওরা। বৃষ্টি হতে না হতেই লুকোনো আস্তারা ছেড়ে বেরিয়ে এসে শোরগোল শুরু করে দিয়েছে। জলাপুকুরের নামটা কেন যে এরকম অদ্ভুত কেউ জানে না। মাপে প্রকাণ্ড হলে কি হবে, শ্যাওলা আর কচুরিপানায় পুরোটাই ঢাকা। পুকুরের 2 কোণে ইট পাথর পেতে সবাই ঘাটের মতো ব্যবস্থা করে নিয়েছে। সেখানেই বাসন মাজা, স্নান সব কাজ চলত। জায়গাটা বেশ নির্জন, আর শীতও যেন বেশি। চিকুর হয়তো ভয় ভয় করছে, কিন্তু ব্যাঙের দল ওকে সাহস দিচ্ছিল। ও তাড়াতাড়ি প্যাডেল ঘোরাতে আরম্ভ করলো। জলাপুকুর পেরিয়েই বিশাল এক আমবাগান। চিকু শুনেছে এককালে শুধুই এটা আমবাগান ছিল, কিন্তু এখন ওর মাঝে মাঝে কাঁঠাল, শিমুল, তেঁতুল এই সব গাছ গজিয়ে জায়গাটা ঝুপসি হয়ে গেছে। তবে জায়গাটার নাম এখনো আমবাগানই রয়ে গেছে। গাছগাছড়ার মধ্যে দিয়ে পায়ে চলা পথ। এখন বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। চিকু সাবধানে সাইকেল চালাতে চালাতে চলছে। সাইকেলের হেডলাইটটা ওকে পথ দেখিয়ে নিয়ে চলল। আমবাগান পেরিয়ে রাজবাড়ি। তবে এখন যা অবস্থা, তাতে ওটা হানাবাড়ি বলতেও কোনো অসুবিধা নেই। ভাঙাচোরা দোতলা বাড়িটা প্রকাণ্ড কচ্ছপের মতো মাঠের ওপরে মুখ থুবড়ে পড়ে আছে। সেকালের রাজার নাতি না পুতি তার পরিবার নিয়ে একতলার 2টো ঘরে বসবাস করত। হানাবাড়ির সেদিকটায় 2-4টে ঘরেও আলো জ্বলত। বাড়িটার বিভিন্ন জায়গা থেকে বট আর অশ্বত্থের চারা গজিয়ে উঠেছে। তার মধ্যে কয়েকটা তো রীতিমতো গাছের চেহারা নিয়েছে। এখন অন্ধকারে সেটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তবে মেঘ সরে গিয়ে আকাশে একটা ছোট্ট জানালা তৈরি হয়ে গেছিল, আর সেই জানালা দিয়ে থালার মতো চাঁদটা উঁকি মারতেই চিকুর মনে পড়ে গেল আজ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের আলোয় রাজবাড়ির ভাঙা ছাদটা অস্পষ্টভাবে চোখে পড়ছিল, আর সেই সঙ্গে গোটা 3-4 বট কিংবা অশ্বত্থ গাছকে চেনা যাচ্ছিল। রাজবাড়ির চৌহদ্দি পেরিয়ে বাঁদিকে একটা সরু গলি ঢুকে গেছে। সেই গলিতেই হরিহর বাবুর ছোট্ট দোতলা বাড়ি। একতলাটা থাকার মতো হলেও দোতলাটা এখনো ইটকাঠ বের করা, বোধহয় টাকার অভাবে শেষ করা হয়নি। বাড়ির লাগোয়া জমিতে 2টো সুপুরি আর একটা চাপা গাছ। সুপুরি গাছ দুটো দেখলেই চিকুর হরিহর বাবুর পান খাওয়ার নেশার কথা মনে পড়ে যায়। দরজার কাছে একটা বাল্ব জ্বলছিল। সেই আলোয় চিকু দেখল গ্রিলের গেটের ওপাশে 5-6টা সাইকেল দাঁড়িয়ে আছে। তার পাশে নিজের সাইকেলটা রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়ল চিকু। কিন্তু পড়ার ঘরটায় ঢুকেই ও বেশ অবাক হয়ে গেল। কৌশিক, প্রিয়াঙ্কা, তিতুন, সুকান্ত আর প্রদীপ্ত গোল হয়ে বসে তেল মুড়ি খাচ্ছে, সঙ্গে কাঁচা পেঁয়াজের টুকরো আর চানাচুর। ঘরে স্যার নেই। চিকুরা একসঙ্গে 8 জন বাংলা পড়ে, তবে আজ বোধহয় বৃষ্টি আর শীতের জন্য শ্রাবণী আর উত্তম আসেনি। চিকু ঘরে ঢুকতেই কৌশিক আর তিতুন সরে গিয়ে শতরঞ্চিতে ওকে বসার জায়গা করে দিল। সুকান্ত বলল, নে মুড়ি চানাচুর খা, আজ স্যারের শরীর ভালো নেই, পড়াবেন না। প্রদীপ্ত চাপা গলায় বলল, কাকিমা মুড়ি মেখে খেতে দিলেন। কাকিমা মানে হরিহরবাবুর স্ত্রী।
ওদের সবাইকে খুব ভালোবাসেন। গোলগাল হাসি খুশি চেহারা, প্রায় ওদের নানান জিনিস খাওয়ান। শতরঞ্জির মাঝখানটায় খবরের কাগজ পাতা, তার উপরে মুড়ির পাহাড়। চিকু বসেই ঝুঁকে পড়ে হাত বাড়ালো মুড়ির দিকে। পরপর 2 মুঠো মুড়ি মুখে গুজে দিয়ে জড়ানো গলায় বলল, আমরা কি তাহলে আবার সামনের বুধবার আসবো? প্রিয়াঙ্কা কপাল থেকে চুল সরিয়ে বলল, কাকিমা তো তাই বললেন। এমন সময় হরিহরবাবুর স্ত্রী ঘরে এসে ঢুকলেন। চিকুকে দেখেই আপনজনের মতো একগাল হেসে বললেন, চিকু, শুনেছ তো, আজকে পড়া হবে না। তোমাদের স্যারের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতন হয়েছে। আগে থেকে খবরটা দিতে পারলে ভালো হতো। এই বিচ্ছিরি ওয়েদারের মধ্যে এসে শুধু শুধু তোমাদের ফিরে যেতে হলো। চিকু বলে উঠল, তাতে কি হয়েছে কাকিমা, আমরা পরের বুধবার আসব। হরিহরবাবু স্ত্রী বললেন, নাও মুড়ি চানাচুর খাও। তোমরা কেউ চা খাবে? ওরা সবাই মাথা নাড়ল, না, খাবে না। হরিহরবাবু বললেন, নেশার বশ হবি না কখনো। পোষ যদি মানতে হয় তো সে শুধু ভগবান কি মহাজনের কাছে। দেখ না, কত কষ্ট করেও আমার পানের নেশাটা আমি ছাড়তেই পারছি না। সুতরাং ওরা কেউ কেউ চা খাওয়ার ইচ্ছে থাকলেও মুখে না বলল। মুড়ি চানাচুর শেষ করে ওরা কাকিমাকে বলে বেরিয়ে পড়ল। প্রিয়াঙ্কা চিকুকে বলল, তোমাকে মহব্বতের ক্যাসেটটা দেব বলেছিলাম, এখন আমার সঙ্গে গিয়ে নিয়ে আসতে পারো। আর আমাদের ডিজিটাল সাউন্ড সিস্টেমে একবার শুনেও নিতে পারো। কি দারুণ আওয়াজ, ফ্যান্টাস্টিক। চলো। চিকু বলে উঠল, চলো, তবে আমাদের টেপ রেকর্ডারটা অর্ডিনারি 2-in-1, ওতে খুব একটা ভালো শোনাবে না মনে হয়। ওকে টাটা করে ওরা সকলেই সাইকেল নিয়ে যে যার পথে ছড়িয়ে গেল। শুধু প্রিয়াঙ্কা আর চিকুর সাইকেল দুটো একই পথে সমান্তরালভাবে এগিয়ে চলল। প্রিয়াঙ্কাদের বাড়িটা চিকুদের বাড়ির উল্টো পথে, অনেকটা দূরে। ওদের বাড়ি থেকে রেল স্টেশনটা কাছে। সেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বাড়ি আছে, ঠিক যেন জল রঙে আঁকা ছবি। চিকু এর আগে 2-4 বার প্রিয়াঙ্কাদের বাড়ি গেছে। ওদের বাড়িতে গেলে কোথা দিয়ে সময় কেটে যায় খেয়ালই থাকে না। আজ অবশ্য দেরি হওয়ার কোনো ভয় নেই। মা বাবা চিন্তাও করবে না, ওরা জানে চিকু বাংলা কোচিং পড়ছে। চিকুর বেরোতে বেরোতে বেশ খানিকটা রাত হয়ে গেল। অন্ধকার পথ ধরে সাইকেল চালাতে চালাতে চিকু জিজ্ঞাসা করল প্রিয়াঙ্কাকে, এই পথ দিয়ে একা একা ফিরতে তোমার ভয় করে না? প্রিয়াঙ্কা শব্দ করে হাসল, অন্যদিন করে, কিন্তু আজ করছে না। ওদের সাইকেলের চাকা ঘুরতে লাগলো। প্রিয়াঙ্কাদের বাড়ির থেকে চিকুর ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল। বাড়ি ফেরার সময় রাজবাড়ির কাছাকাছি এসে চিকু প্রথম বিপদের গন্ধ পেল। পরিস্থিতি আর পরিবেশ কেমন যেন অন্যরকম মনে হলো ওর, আর সেই জন্যেই একটা আশঙ্কা তৈরি হলো। সবকিছুই ঠিক আছে, অথচ যেন ঠিক নেই, কিন্তু গন্ডগোলটা যে ঠিক কোথায় সেটাই ধরতে পারছিল না। যতটা জোরে পারা যায় ততটা জোরেই সাইকেল চালাচ্ছিল চিকু, আর একই সঙ্গে ওর মনের ভেতরে উথাল পাথাল চলছিল। একটাই প্রশ্নের উত্তর হাতড়ে হাতড়ে বেড়াচ্ছিল, গন্ডগোলটা কোথায়? চিকুর হাত ঘড়ি নেই, তবে রাত বোধ হয় 9:15 কি 9:30 হবে। এতটা রাত না করলেই হতো। বৃষ্টি এখন নেই, আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ উজ্জ্বল চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। বাতাস বেশ ঠান্ডা। চিকুর সোয়েটার ভেদ করে শীত ঢুকে পড়ছে ভেতরে। আজ রাতে মনে হয় লেপ গায়ে দিতে হবে। রাজবাড়ি পেরিয়ে আমবাগানের কাছাকাছি এসে গন্ডগোলটা খেয়াল করল চিকু। ওই পথে যাওয়ার সময় পথের আশেপাশে থেকে 2-5টা ব্যাঙের ডাক ওর কানে আসছিল। হয়তো রাস্তার পাশের নালায় বা জমে থাকা জলে কয়েকটা ব্যাঙ আস্তানা গেড়েছিল, কিন্তু এখন আর ওরা কেউ ডাকছে না। কেউ যেন ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই ও খেয়াল করলো জলাপুকুরের দিক থেকে ব্যাঙের কোরাস আর শোনা যাচ্ছে না। চারপাশটা কেমন যেন থমথম করছে, শুধু গাছের পাতার খসখস শব্দ। জোরে প্যাডেল করে আমবাগানটা পেরিয়ে যেতে চাইল চিকু। ওর কেমন যেন ভয় ভয় করতে লাগলো।
আমবাগান শেষ হওয়ার মুখে একটা চাপা গর্জন ওর কানে এলো। প্রচণ্ড রাগে কোনো পশু গড়গড় করছে। তার চাপা গোঙানির মধ্যেই হিংস্র ভাব টের পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জান্তব একটা গন্ধ নাকে এলো। আতঙ্কে বেপরোয়া গতিতে সাইকেল ছোটালো চিকু, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা পাথর বা ইটের টুকরোয় হোঁচট খেয়ে ওর সাইকেল শূন্যে লাট খেয়ে পথের ওপরে ছিটকে পড়ল। চিকু একদিকে, ওর ব্যাগ একদিকে, আর সাইকেল আর একদিকে। সাইকেলের একটা চাকা তখনও ঘুরছে। হেডলাইটটা কাত হয়ে তেরছাভাবে আলোর বর্ষা ছুড়ে দিয়েছে। আলোটা ক্রমেই নিভে আসছে। চিকু সারা শরীরে কাদা মাখামাখি। কুনুয়ে একটু চোট লেগেছে চিকুর। ভয় বড় আশ্চর্য জিনিস, পঙ্গুকেও গিরি লঙ্ঘন করিয়ে নেয়। ফলে ভয় আর ভগবানে কোনো তফাৎ না। চিকু চটপট নিজেকে সামলে নিয়ে উঠে পড়ল। দু পা ফেলে এগিয়ে গেল ব্যাগের কাছে। ব্যাগটা এক ঝটকায় তুলে নিয়ে সাইকেলের দিকে এগোতেই জিনিসটা ওর চোখে পড়ল। সাইকেলের আলো ততক্ষণে ক্ষয়ে এসেছে, কিন্তু পূর্ণিমার আলোয় ক্ষয় ধরেনি। তাই চিকুর দেখতে খুব একটা অসুবিধে হলো না। ও পায়ে পায়ে জিনিসটার কাছে এগিয়ে গেল। সেটা চিনতে পারা মাত্রই একটা আতঙ্কের চিৎকার ওর গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। কিছু গলা দিয়ে বেরোতে পারছিল না। একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে বৃষ্টি ভেজা মাটিতে। মাথাটা শরীর থেকে আলাদা হয়ে হা করে চেয়ে আছে আকাশের দিকে। হাত পাগুলো এলোমেলো এদিক ওদিক ছড়ানো। চাঁদের আলোয় রক্তের ধারা বোঝা যাচ্ছিল না। ফলে মনে হচ্ছিল বৃষ্টির জমে থাকা কালো জলের ওপরে ছিন্ন ভিন্ন মানুষটা পড়ে আছে। চিকুর মাথা কাজ করছিল না। একটা ভয় ওকে দিয়ে যান্ত্রিকভাবে কাজ করিয়ে নিচ্ছিল। ও ছুটে গিয়ে সাইকেলটা তুলল, আর সঙ্গে সঙ্গেই কানে এলো এক ভয়ঙ্কর গর্জন। এবার গর্জনটা আসছে জলাপুকুরের দিক থেকে। এটা কি বাঘের গর্জন? কোথাও থেকে একটা বাঘ কি এসে ঢুকে পড়েছে আমবাগানে? প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলো চিকু। আর তখনই শুনতে পেল জলাপুকুরে কেউ যেন ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। চিকুর সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছিল। এই শীতের রাতে বাঘ হঠাৎ জলে ঝাঁপ দেবে কেন? এবড়ো খেবড়ো পথ ধরে যেতে যেতে জলাপুকুরের দিকে তাকালো ও। জলে কি একটা নড়ছে যেন। কেউ যেন প্রবল উল্লাসে জল ঘেটে দাপাদাপি করে স্নান করছে। কৌতূহল বড় আশ্চর্য জিনিস, কখনো কখনো ভয়কে ছাপিয়ে যায়। চিকুর বেলাও তাই হলো। জলাপুকুরের পাড়ে সাইকেল দাঁড় করিয়ে দিল ও। তবে প্যাডেলে পা চেপে তৈরি থাকলো। ওর হাত পা থরথর করে কাঁপছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের শব্দ থামল। কিছু একটা উঠে আসতে লাগলো জল থেকে। প্রাণীটাকে জ্যোৎস্নার আলোয় দেখা গেল, তবে ওটার মাথায় কচুরিপানা আর শ্যাওলার বোঝাই হয়ে থাকায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল। লোমশ হাত দিয়ে সেগুলো সরাতে চেষ্টা করছিল। হাতটা মানুষের মতো হলেও আঙ্গুলের ডগায় লম্বা সাদা বাঁকানো নখ। সামনে ঝুঁকে পড়ে কুঁজো হয়ে প্রাণীটা জল থেকে উঠে আসছিল। হাঁটু দুটো সামান্য ভাঁজ করে জলের মধ্যে পা ফেলছে, যেন কোনো চার পায়ে জন্তু দু পায়ে হাঁটার চেষ্টা করছে। একটা হিংস্র গর্জন বেরিয়ে এলো প্রাণীটার মুখ থেকে। চিকু সিদ্ধারা পেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আর সঙ্গে সঙ্গে এতক্ষণ দলা পাকিয়ে আটকে থাকা চিৎকারটা ওর গলা দিয়ে বেরিয়ে এলো। এক টানা চিৎকার করতে করতে পাগলের মতো সাইকেল ছুটিয়ে দিল চিকু। ও যখন বাড়িতে এসে পৌঁছালো তখনও ওর চিৎকার থামেনি। মা বাবা ছুটে বেরিয়ে এলো দরজায়। দেখলো চিকুর জামা কাপড় রক্ত আর কাদায় মাখামাখি। মা ছুটে গিয়ে ওকে জাপটে ধরে আকুলভাবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, কি হয়েছে? চিৎকার করতে করতেই চিকু আচমকা জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালবেলা 10টার মধ্যেই পাশবিক খুনের ঘটনাটা জাঙ্গিকুলের বাড়ি বাড়ি পৌঁছে গেল। খুব ভোরে কেউ একজন পথের ওপরে পড়ে থাকা সেই বিভৎস দেহটা আবিষ্কার করে। তারপর সেই ভয়ঙ্কর খবরটা ছোট এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বেশ কয়েক বছর ধরে এই আধা টাউনে খুনের মতো কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেনি। তাই এই খুনটাকে কেন্দ্র করে গোটা অঞ্চল একেবারে তেতে উঠল। পুলিশও তাদের নিয়ম মাফিক তদন্ত শুরু করে দিল।
যে লোকটি খুন হয়েছে সে একজন ভবঘুরে ভিখারি। তাকে খুন করার কোনো উদ্দেশ্য খুঁজে বের করাটাই বেশ মুশকিলের। তাছাড়া খুনটা কোনো মানুষের কাজ নাকি কোনো হিংস্র জন্তুর, সেটা নিয়েও চায়ের দোকানে, সেলুনে, বাজারে বেশ তর্ক বেঁধে গেল। কেউ কেউ খোঁজ করতে লাগলেন এ এলাকায় 2-4 মাইলের মধ্যে কোনো সার্কাস পার্টি ঘাঁটি গেড়েছে কিনা, আর তাদের দলে বাঘ কিংবা সিংহের মতো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। তবে বেশিরভাগ মানুষেরই মত হলো মৃতদেহটার যে ছিন্ন ভিন্ন বিভৎস অবস্থা দেখা গেছে, তাতে এ কাজ কোনো মানুষের হতে পারে না। তাহলে এর পরের প্রশ্ন হলো, যদি একটা হিংস্র কোনো পশুর কাজ হয়, তো সেই পশুটা কি? বাঘ, সিংহ, নেকড়ে, হায়না, নাকি অন্য কিছু? পরদিন চিকু বাড়ি থেকে আর বেরোয়নি। মা বাবা দুজনেই ওকে স্কুলে যেতে দেয়নি। কাল রাত থেকে চিকুর বাড়াবাড়ি রকম অবস্থা চলছে। বারবার ও কেঁপে কেঁপে উঠছে ভয়ে। মা ওর পাশটিতে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওর ঘুম আসেনি। কখনো কখনো তন্দ্রায় ওর চোখ বুজে এসেছে, আবারও তার মধ্যেই গোঙানির শব্দ করে চমকে জেগে উঠেছে ও। তখন মা আধখানা ঘুমের ট্যাবলেট চিকুকে খাইয়ে দিয়েছে। বাবা ডাক্তার ডাকার কথা বলেছিল, কিন্তু মা রাজি হননি। বলেছে ওর তো জ্বর টর কিছু হয়নি, মনে হয় ভীষণ ভয় পেয়েছে। আজ রাতটা বিশ্রাম নিক, কাল সকালে যা করার করা যাবে। চিকুর শেষ পর্যন্ত ঘুম এসেছিল অনেক রাতে, ফলে ওর ঘুম ভেঙেছে বেলা 9:30 নাগাদ। তারপর থেকে শুধুই বিশ্রাম আর জানালা দিয়ে মেঘলা আকাশ, গাছপালা আর রাস্তা দেখা। আজও বেশ শীত, তবে বৃষ্টি থেমে গেছে। একা একা বিছানা লাগোয়া জালনার পাশে বসে চিকু ভাবছিল, কাল রাত্রে ও যা দেখেছে তা সত্যি কিনা। এখনো পর্যন্ত মা বাবাকেও কোনো কথাই বলেনি, বললে ওরা বিশ্বাস করবে বলেও মনে হয় না। আচ্ছা, ব্যাপারটা একটা বাজে দুঃস্বপ্ন নয় তো? চিকুর শরীরটা ভালো নয় দেখে বাবা আজ অফিসে বেরোয়নি, তাই হাতে সময় পেয়ে বাজার দোকান সেরে নিচ্ছিল। বেলা 11:30 নাগাদ রাস্তা থেকে ফিরে বাবা রান্নাঘরের দিকে চলে গেল। মায়ের সঙ্গে চাপা গলায় কিসব কথা বলতে লাগলো। চিকু বুঝতে পারল ওকে আড়াল করে বাবা মা কোনো আলোচনা করছে। ওর হঠাৎ করেই মনে হলো আলোচনার বিষয়টা ওর বোধহয় জানা। একটু পরে মা চিকুকে স্নানের গরম জল দিল। স্নান হয়ে যাওয়ার পরে তোয়ালা দিয়ে যত্ন করে মাথা মুছিয়ে দিল, তারপর খেতে দিল। মায়ের ভাবভঙ্গিগুলো এমন যেন চিকু এখনো সেই 5-6 বছরের ছোট্ট খোকাটি আছে। খেয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম এসে ওর 2 চোখে জড়িয়ে ধরল। চিকু ঘুমের জগতে ডুবে গেল একেবারে। ঘুম ভাঙল সেই 4টের পর। মেঘ ফিকে হয়ে আকাশটা এখন বেশ আলো আলো লাগছে, তবে রাস্তা এখনো ভিজে। দুপুরে বোধহয় আর এক দফা ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেছে। মা চা তৈরি করে বাবাকে দিল, নিজেও নিল। তারপর চিকুর মা চিকুকেও একটু সাধল, বলল, 2টো বিস্কুট দিয়ে একটু চায়ে চুমুক দে, দেখবি শরীরটা তাজা লাগবে। বাবা আর চোখে কেমন যেন খুঁটিয়ে দেখা চোখে চিকুকে দেখছিল। চিকু চুপচাপ বসে চা বিস্কুট খেতে লাগলো। চিকুর চা খাওয়া শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। বাবা তাড়াতাড়ি এসে রিসিভার তুলল। তারপরে হ্যালো বলতেই রিসিভারটা এগিয়ে ধরল চিকুর দিকে। বলল, তোর ফোন, কথা বলতে পারবি? চিকু ঘাড় নেড়ে নেমে এলো বিছানা থেকে। বাবার হাত থেকে রিসিভারটা নিয়ে হ্যালো বলল। ওদিক থেকে প্রিয়াঙ্কা বলে উঠল, আজ স্কুলে যাওনি? আমরা স্কুলে যাওয়ার সময় জনতা কেবিনের সামনে তোমাদের দেখলাম না, তাই ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। রোজ স্কুলে যাওয়ার সময় চিকু একটা বাঁকের মুখে ওর আরও 2জন বন্ধুর জন্য অপেক্ষা করে। সেখানে জনতা কেবিন নামে একটা ভাতের হোটেল আছে। হোটেলের সামনে 3 জন জড়ো হওয়ার পর ওরা দল বেঁধে স্কুলে যায়। মোটামুটি সেই সময়টায় প্রিয়াঙ্কাও কয়েকজন বন্ধুর সঙ্গে একজোট হয়ে স্কুলের পথে হেঁটে যায়। বেশিরভাগ দিনই ওদের দেখা হয়। চিকু বলল, না, আজ স্কুলে যাইনি, শরীরটা ভালো নেই, ভীষণ টায়ার্ড লাগছে। প্রিয়াঙ্কা বলল, মহব্বতের ক্যাসেটটা শুনেছ? চিকু বলে,
না, এখনো শোনা হয়নি, আজ সন্ধেবেলা শুনবো। প্রিয়াঙ্কা বলে উঠল, কাল তোমার ফেরার সময় কোনো প্রবলেম হয়নি তো? একটু ভেবে নিয়ে চিকু ছোট্ট করে বলল, না। প্রিয়াঙ্কা বলে উঠল, আসলে কাল জলাপুকুরের কাছে একটা মার্ডার হয়েছে, ব্রুটাল মার্ডার। সবাই বলছে কোনো ডেঞ্জারাস অ্যানিমেলের কাজ, সেই জন্যেই চিন্তা হচ্ছিল। ভাবছিলাম তুমি কাল ঠিকমতো বাড়ি ফিরেছো কিনা। আমি স্কুল থেকে বাড়িতে এসেই তোমাকে ফোন করছি। চিকু সারাদিনে বাবা কিংবা মায়ের মুখে খুনের কোনো খবর শোনেনি, যদিও ও জানে এই ছোট আপটাউন এলাকায় খবরটা এর মধ্যে সবাই জেনে গেছে। বাবা মা হয়তো চিকুর ভালোর জন্যে খবরটা ওকে জানায়নি। ওরা তো আর জানে না চিকুর খবর জানার কোনো প্রয়োজন নেই, কারণ খবরটা ও কাল রাতে নিজের চোখেই দেখেছে। কাল রাতের দৃশ্যটা মনে পড়তেই চিকু একেবারে শিউরে উঠল। এখনো পর্যন্ত মা বাবা কাউকে কিচ্ছু বলেনিও। কাল মাথায় হাত বোলাতে বোলাতে মা বারবার জিজ্ঞাসা করেছে, কি রে, ভয় পেয়েছিস? কি হয়েছে বল, আমাকে বল। কিন্তু চিকু কোনো কথা বলেনি। ওর মনটা কেমন অসাড় হয়ে গিয়েছিল। অবশ্য এখন অনেক ভালো লাগছে, মন আর শরীরের দুর্বল ভাবটা মোটামুটি কেটে গেছে। কিন্তু কাল রাতে খুন হওয়া মানুষটা কে, সে কথাই ও প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করল। ও জিজ্ঞাসা করল, কাল রাতে কে মার্ডার হয়েছে জানো? প্রিয়াঙ্কা বলল, সবাই বলছে একজন ভ্যাগাবন্ড, ভিখারি গোছের লোক। বলেই প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল, নেক্সট উইকে বাংলা পড়তে যাচ্ছ তো? চিকু বলল, হ্যাঁ যাব। প্রিয়াঙ্কার সঙ্গে একমাত্র বাংলা কোচিংটাই ওর কমন। অন্যান্য সাবজেক্টের টিচাররা প্রিয়াঙ্কাকে বাড়িতে এসে পড়ান। হরিহরবাবু কারোর বাড়িতে গিয়ে পড়ান না, তাই প্রিয়াঙ্কা ওর কোচিংয়ে এসে পড়ে। কথা শেষ করে চিকু রিসিভারটা নামিয়ে রাখল। মুখ ফেরাতেই চিকু খেয়াল করল মা আর বাবা কেমন অদ্ভুত চোখে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাবা অবাক হয়ে বলল, তুই মার্ডারের ব্যাপারটা জানিস? খবর পেলি কি করে? চিকু আঙ্গুলের নখ খুঁটছিল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বলল, আমি সব জানি, সব আমার নিজের চোখে দেখেছি, সেই জন্যে কাল রাতে অমন ভয় পেয়েছিলাম। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। মা প্রায় ছুটে এলো চিকুর কাছে। কি দেখেছিস কাল রাতে? একটু সময় নিল চিকু, তারপর নিচু গলায় ধীরে ধীরে সব ঘটনা বলল। মা আর বাবা ফ্যাকাশে মুখে চুপচাপ শুনতে লাগলো সব। চিকুর কথা শেষ হলে মা বাবা দুজনেই ওকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করল। চিকুও সেগুলোর উত্তর দিতে চেষ্টা করল। তারপর ওরা দুজনে কেমন যেন গুম হয়ে গেল। স্থির চোখে চিকুকে দেখতে লাগলো। ওরা মনে মনে কি ভাবছে সেটা চিকু খানিকটা আঁচ করতে পারছিল। তবে বাবা এরপর একটা প্রশ্ন করতেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। বাবা বলল, তুই তুই ভুল দেখিসনি তো? চিকু একটু বিরক্ত গলায় বলল, না, ভুল দেখিনি। বানিয়ে বানিয়ে এরকম গল্প তৈরি করে আমার কি লাভ? একটু চিন্তা করে বাবা বলল, যাকগে, এসব কথা কাউকে বলিস না, শেষকালে পাঁচ কান হতে হতে পুলিশের কানে গেলেই মুশকিল। মা চিন্তার গলায় বলল, হ্যাঁ, তখন আবার টানা হেঁচড়া শুরু হবে, হাজারটা প্রশ্ন করবে। না না, এসব কথা তুই কাউকে বলিস না। চিকু বলল, ঠিক আছে, কাউকে বলবো না। চিকু কথাটা বলল বটে, তবে ওর সবাইকে বলতে ইচ্ছে করছিল জলাপুকুরের কাছে গিয়ে দিনের আলোয় খুনের জায়গাটা একবার দেখে আসতে। ওখানে গেলে কি প্রাণীটার পায়ের ছাপ পাওয়া যাবে, অথবা গায়ের লোম? চিকুর মধ্যে একটা গোয়েন্দা জেগে উঠতে চাইছিল। ও আর কোনো কথা না বলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসলো, কিন্তু অনেক চেষ্টা করেও পড়ায় মন বসাতে পারল না। বারবার কাল রাতের ঘটনা ওর মাথায় ঢুকে পড়ছিল। হঠাৎই ওর চোখ গেল টেবিলের এক প্রান্তে পড়ে থাকা মহব্বতের ক্যাসেটটার দিকে। কি ভেবে চিকু চেয়ার ছেড়ে উঠে পড়ল। বিছানার কাছে গিয়ে বালিশের পাশ থেকে ওয়াকম্যানটা তুলে নিল। তারপর হেডফোন কানে লাগিয়ে মহব্বতের ক্যাসেটটা শুনতে শুরু করলো।
জানলার বাইরে তখন অন্ধকার পা টিপে টিপে নেমে আসছে। শেষ পর্যন্ত চিকুর ব্যাপারটা আর পুরোপুরি গোপন রইল না। এরকম একটা মারাত্মক ব্যাপার ও নিজের চোখে দেখেছে, এটা কাউকে না বলতে পারলেও কিছুতেই যেন শান্তি পাচ্ছিল না। সবাই এ কথা জানতে পারলে চিকুকে ঘিরে কত হইচই হতো, ওর সাহসকে কত লোক প্রশংসা করত, এই একই গল্প ওকে কতবার না শোনাতে হতো। ভেতরের সেই সাংঘাতিক টেনশন চিকু অতি কষ্টে 3 দিন সামলে রাখতে পারল। তারপরে একদিন খবরটা ও ভাঙল প্রিয়াঙ্কার কাছে। সেদিনও মহব্বতের ক্যাসেটটা ফেরত দিতে প্রিয়াঙ্কাদের বাড়িতে গিয়েছিল। খবরটা শুনে প্রিয়াঙ্কা তো একেবারে বোবা হয়ে গেল। ও অবাক হয়ে চিকুকে দেখতে লাগলো। ও বলে উঠল, মাই গুডনেস, কি ডেঞ্জারাস! এত বড় একটা ব্যাপার তুমি আমাকে বলনি। চিকু বলল, কাউকে এসব কথা বলো না, মা বাবা কাউকে বলতে বারণ করেছে। প্রিয়াঙ্কা খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলো চিকুকে। সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে চিকু মনে মনে পূর্ণিমার সেই ভয়ঙ্কর রাতটায় ফিরে যাচ্ছিল। সন্ধে 7টা বাজতে না বাজতেই প্রিয়াঙ্কা একরকম জোর করে চিকুকে বাড়ির দিকে রওনা করে দিল। প্রিয়াঙ্কার পর স্কুলের বন্ধু সোহনের কাছে গোপনে মুখ খুলল চিকু। স্কুল থেকে ফেরবার পথে সোহনকে জলাপুকুরের গল্পটা শোনালো। এরপর কানাকানি আর জানাজানির ব্যাপারটা নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার মতো ক্রমে বাড়তে শুরু করল। 10-12 দিনের মধ্যেই জাঙ্গিকুলের প্রায় সকলেই জেনে গেল পূর্ণিমা রাত্রে জলাপুকুরের কাছে চিকু কি দেখেছে। একদিন সন্ধেবেলা দেশপ্রিয় সুইটস থেকে মিষ্টি কিনে ফিরল চিকু। হঠাৎই শুনতে পেল কে যেন ওকে নাম ধরে ডাকছে। সাইকেল থামিয়ে ঘাড় ঘোরাতেই চিকু রোহনদাকে দেখতে পেল। বিশুদার চায়ের দোকানে বসে আছে। শিবতলার উল্টো দিকেই বিশুদার চায়ের দোকান। রাস্তার একপাশে বাঁশের খুঁটি আর দরমা দিয়ে তৈরি। দোকানের মাথায় টালির ছাউনি। বিশুদা একা মানুষ। দোকানের পিছন দিকটায় থাকার মতো একটুখানি জায়গা করে নিয়েছে, আর দোকানের সামনে আধফালা বাঁশ পেরেক দিয়ে ঠুকে খদ্দেরের বসার একটা বেঞ্চি মতো তৈরি করে দিয়েছে। বিশুদার দোকানটা নামে চায়ের দোকান হলেও ডিম, পাউরুটি, বিস্কুট, সিগারেট, হজমিগুলি, পান পারাগের প্যাকেট আর বাচ্চাদের খেলার প্লাস্টিক বলও পাওয়া যায়। দোকানের সামনের বেঞ্চিতে রোহন আর ছোটকু বসেছিল। ছোটকু রোহনের সবসময়ের সাথী। কালো রোগা পটকা চেহারা, চোখগুলো বড় বড়, মাথায় ঘন কোকড়ানো চুল। সাইকেল থেকে নেমে পড়ল চিকু। সাইকেলটা পাশে পাশে হাঁটিয়ে নিয়ে চলে এলো রোহনের সামনে। রোহন বলল, বস, কথা আছে। বিশুদা, 3টে ছোট চা বানাও তো। চায়ে আপত্তি করল না চিকু। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রোহনের পাশে এসে বসে পড়ল। রোহন বলল, এই, তুই নাকি জলাপুকুরের মার্ডারটা হতে দেখেছিস? জাঙ্গিকুলে পুরো কাউর হয়ে গেছে। চিকু আবার বলতে শুরু করলো। এই কদিনে গল্পটা বলে বলে ও বেশ রপ্ত হয়ে উঠেছিল। ফলে ব্যাপারটার খুঁটিনাটি সমেত বলতে ওর কোনো অসুবিধা হলো না। একবারের জন্য হোঁচট খেল না ও। গল্প শেষ হতেই ছোটকু চোখ বড় বড় করে বলে উঠল, আরে বাস, কি ডেঞ্জারাস কেস বস। বিশুদা হা করে চিকুর গল্প শুনছিল। গরম চা উতলে পাতা উনুনে পড়তেই ছ্যাঁক করে শব্দ হলো। বিশুদা চমকে উঠে উনানের কাছে গেল। 3টে কাপে চা ঢালতে লাগলো। রোহন চোখ ছোট করে ভুরু কুচকে কি যেন ভাবছিল। অনেকক্ষণ চিন্তা করার পরও জিজ্ঞাসা করল, মার্ডারারের গায়ে লোম ছিল নাকি ওভারকোট পরেছিল? বিশুদা ওদের চা এগিয়ে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে চিকু বলল, না, কোট বলে মনে হয়নি। তাছাড়া কোট পরে ওই রাতে কি কেউ জলে ঝাঁপ দেয়? চায়ে চুমুক দিয়ে করে ছোট্ট একটা শব্দ করল রোহন। তারপর তুই কি লোকটার মুখ দেখতে পেয়েছিলি? চিকু বলল, না, শ্যাওলা আর কচুরিপানায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল। তবে হাতের আঙ্গুলে লম্বা লম্বা বাঁকানো নখ ছিল, আমি স্পষ্ট দেখেছি। রোহন বলে উঠল, পুরো ব্যাপারটা ছদ্মবেশ হতে পারে। ফাঁড়ির বড়বাবুকে আমি গতকাল সেটাই বলেছি। কিন্তু প্রবলেমটা কোথায় জানিস? মার্ডারের মোটিভটাই কেউ বুঝতে পারছে না। একটা ভিখিরির কাছে কি আর টাকা পয়সা থাকবে?
শুরুত শব্দ করে চা শেষ করলো ছোটকু। তারপর হাত পা নেড়ে রোহনকে বলল, বস, এমন কেস নয় তো যে লোকটা রাত্রিবেলায় খুন করার প্র্যাকটিস করছিল? রোহন বিরক্তভাবে হাতের ইশারায় ছোটকুকে থামতে বলল। তারপর অনেকটা যেন অপমানেই বিড়বিড় করে বলল, আমার এলাকায় মার্ডার করে সটকে পড়বে এত বড় বুকের পাটা কার? চিকু রোহনকে দেখছিল। লম্বা চওড়া ব্যায়াম করা চেহারা, গায়ের রং মাজা, মাথায় ছোট ছোট করে ছাটা চুল, চোখ জোড়া জল জল করছে, চোয়াল শক্ত, জামার নিচে বুকের মাসেল স্পষ্ট বোঝা যাচ্ছে। চায়ের কাপটা ঠকাস করে নামিয়ে রেখে রোহন বলল, তুই এ ব্যাপারে আর কোনো খবর পেলে বা কিছু দেখলে আমাকে জানাবি। চিকু ঘাড় কাত করে হ্যাঁ বলল। তারপর শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা বিশুদার হাতে দিয়ে উঠে দাঁড়ালো। সত্যি তো, রোহনদা ঠিকই বলেছে, খুনের উদ্দেশ্যটাই তো কেউ বুঝতে পারছে না। তাহলে কি এ কোনো পাগল খুনির কাজ? অনেক সিনেমায় যেমন দেখা যায়। এইসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরল চিকু। নাটোর মোড়ের কাছে মিস্টার ফক্স খেলা দেখাচ্ছিলেন। পরনে একটা শতছিন্ন কালো রঙের কোট, তার নানান জায়গায় রঙিন কাপড়ের তালিমারা, কোটের ওপরে তেলচিটে ময়লার আস্তরণ, ফলে ঝকঝকে রোদে কোটটা চকচক করছে। মিস্টার ফক্সের বয়স কত কেউ জানে না। চিকু ছোটবেলা থেকেই দেখেছে মিস্টার ফক্স পথে পথে ঘুরে শো দেখায়। মিস্টার ফক্স দ্য গ্রেট ম্যাজিশিয়ান, জাদু সম্রাট পিসি সরকারের ছাত্র মিস্টার ফক্স। এখন আপনাদের ডিগবাজির খেলা দেখাচ্ছে মাস্টার পটল। চলে আসুন, দেখে যান দ্য গ্রেট শো অফ মিস্টার ফক্স। অনেকে বলে মিস্টার ফক্সের মাথায় ছিট আছে, আর মাস্টার পটল তো হাবাগোবা আতপাগলা। ব্যাপারটা সত্যি বলেই মনে হয় চিকুর। নইলে দোলের দিন সকালে কেউ ভানুমতির খেলা দেখাতে বেরোয়? আজ দোল, পথে ঘাটে অলিতে গলিতে শুধু রং খেলা হচ্ছে। চিকুও রং খেলতে বেরিয়েছে রাস্তায়। খেলতে খেলতে নাটোর মোড়ের কাছে এসে দেখে দোলের মধ্যেই মিস্টার ফক্সের শো চলছে। মাস্টার পটল প্রাণপণে ডিগবাজি খেয়ে চলেছে। মাস্টার পটলের বয়স 18 কি 19 হবে। গোলগাল মুখে, বোচা নাক, চোখ জোড়া চীনাম্যানদের মতো। আর সবচেয়ে আশ্চর্য হলো ওর মাথার চুলের ছাট। ন্যাড়া মাথার 4-5 জায়গায় উলের বলের মতো একটা থোকা করা চুল। মিস্টার ফক্সের গায়ে অনেকে রং দিচ্ছে। মাস্টার পটলকেও তাক করে কেউ কেউ রং ভরা বেলুন ছুঁড়ে মারছে, কিন্তু ওদের কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। মিস্টার ফক্স বলছেন, আসুন আসুন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ইউনিক শোম্যান মিস্টার ফক্স আর তার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মাস্টার পটল, ওদের ইউনিক খেলা দেখে যান। হোলির স্পেশাল অ্যাট্রাকশন, আসুন আসুন। আশেপাশে লেডিস খুব একটা কেউ ছিল না। 8 থেকে 12-14 এই বয়সের কয়েকটি রোগা সোগা রং মাখা বালিকা কিংবা কিশোরী মাস্টার পটলের তুমুল ডিগবাজি দেখছিল, আর তার থেকেই হেসে উঠছিল। এ ওর গায়ে ঢলে পড়ছিল। পটলের ডিগবাজির শো শেষ হলেই মিস্টার ফক্স তার বিচিত্র খেলা শুরু করল। তাসের হাত সাফাই, 4-5টা বল লোফালোফি, কোটের পকেট থেকে অনন্ত রুমালের চেন বের করা, জ্যান্ত সাপ জল দিয়ে গিলে নিয়ে আবার উগড়ে দেওয়া, আরও কত কি। পালা করে মিস্টার ফক্স আর মাস্টার পটলের খেলা চলতে থাকে। তারই ফাঁক ফোকরে মিস্টার ফক্স ভিড় করে দাঁড়ানো মানুষজনের কাছে আবেদন জানান, আমাদের খেলায় খুশি হয়ে যদি কিছু দিতে ইচ্ছা করে তাহলে দিন। পুওর ম্যান, প্লিজ হেল্প। বাড়ির জালনায়, বারান্দায় কিংবা ছাদে মেয়েদের ভিড়। সেদিকে হাত তুলে মিস্টার ফক্স বলে ওঠেন, মা জননীরা, একজন আর্টিস্টকে হেল্প করুন। আমি জাদু সম্রাট পিসি সরকারের ছাত্র মিস্টার ফক্স। আপনারা আমার মাদার অ্যান্ড সিস্টার, প্লিজ হেল্প। মিস্টার ফক্সের সামনে টুংটাং পয়সা পড়ছিল। মাস্টার পটল থ্যাংক ইউ বলে সেগুলো কুড়িয়ে নিচ্ছিল, আর মিস্টার ফক্স টুপি খুলে ঝুঁকে সাহেবি কায়দায় সবাইকে অভিবাদন জানাচ্ছিলেন। দোলের দিনে এই মজার খেলা সবাই উপভোগ করছিল,
মিস্টার ফক্সের ভোজবাজির খেল এতই অদ্ভুত, আগে বহুবার দেখা হলেও আবার দেখতে ইচ্ছে করে। মাস দুয়েক আগেও মিস্টার ফক্সের সঙ্গে একটা বাদামি রঙের কুকুর থাকত। তার গলায় ফুলের মালা আর মাথায় লাল তিলক। মিস্টার ফক্সের পেয়ানোর তালে তালে দু পায়ে খাড়া হয়ে নাচ দেখাতো। কুকুরটা এখন নেই, লরি চাপা পড়ে মারা গেছে। দুপুর 1টা বেজে গেলে মিস্টার ফক্স বাড়ি ফিরে যান। স্নান খাওয়া সেরে আবার বিকেলবেলা বেরোন। তারপর সন্ধ্যার আধার নেমে এলে আবার পালা শেষ হয়। শুধুমাত্র বর্ষাকাল ছাড়া মিস্টার ফক্সের রোজই এক রুটিন। অসুখ বিসুখ না হলে একটি দিনও কামাই নেই। দোলের দিন বিকেলেও মিস্টার ফক্সের খেলা চলল, সঙ্গে মাস্টার পটলের ডিগবাজি। মাস্টার পটলের মাথায় মুখে গোলাপি আবির। যখন সে দর্শকের দিকে তাকিয়ে হাসছে তখন কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ভিন গ্রহের কোনো প্রাণী। তাকে ঘিরে জমজমাট ভিড়। সকালে যারা রাস্তায় বেরোয়নি তারাও এখন হাজির। মিস্টার ফক্সের ভানুমতির খেলা সবাইকে মাতিয়ে রেখেছে। খেলার পালা শেষ হতে হতে সন্ধে নামল, তারপর অন্ধকার। তল্পি তল্পা গুটিয়ে মিস্টার ফক্স আর মাস্টার পটল আমবাগানের পথ ধরল। মিস্টার ফক্সের একটু আধটু নেশা করার অভ্যাস আছে, তাই আমবাগানের ভেতরে ঢুকে তিনি একটা বড়সড় গাছের গোড়ায় গুছিয়ে বসলেন। তারপর ম্যাজিকের সরঞ্জামের কালো ঝোলাটা মাস্টার পটলের হাতে দিলেন, দিয়ে বললেন, তুই যা, রান্নাবান্নার ব্যবস্থা কর গিয়ে, আমি ঘণ্টাখানেক পরে যাচ্ছি। মাস্টার পটল ওকে বলে অনুগতের মতো ঘাড় নাড়ল। তারপর ম্যাজিকের ঝোলাটা কাঁধে তুলে নিল, পর রওনা হলো আস্তানার দিকে। আস্তানা বলতে রেল লাইনের ওপারে একটা ঝুপড়ি। হঠাৎই পূর্ণিমার গোল চাঁদটাকে দেখা গেল। ছোট ছোট বাড়ির মাথা ছাড়িয়ে গাছপালার আড়াল সরিয়ে হাজির হয়ে গেছে আকাশে। দূর থেকে হোলির ঢাক ঢোল করতালের আওয়াজ ভেসে আসছিল। দোলের উৎসব পালন করতে কীর্তনের দল পথে পথে বেরিয়ে পড়েছে। মাস্টার ফক্স কোটের পকেট থেকে একটা ছোট মাপের বোতল বের করলেন। আমবাগানের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন কোথাও কেউ নেই, শুধু দুজন ম্যাজিশিয়ান হাজির। এখানে মিস্টার ফক্স আর আকাশের চাঁদ। চাঁদকে মিস্টার ফক্স ম্যাজিশিয়ান বলে মানেন। ছোটবেলায় বাবার কাছে যখন হাত সাফায়ের ম্যাজিক শিখতেন তখন তার বাবা তাকে বলতেন, চাঁদ হচ্ছে এ ক্লাস ম্যাজিশিয়ান, বুঝলি? সারা মাস ধরে কেমন ছোট বড় হওয়ার খেলা দেখায়, তারপর আবার ভ্যানিশ হয়ে যায়। শুধু তাই নয়, এ খেলা সে দেখাচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে। ভাবা যায় বল? বোতলের চিপি খুলতে খুলতে চাঁদের দিকে তাকালেন মিস্টার ফক্স, কিন্তু দেখলেন চাঁদটা আর নেই। একটা কালো ছায়া চাঁদকে আড়াল করে দিয়েছে। সেই ছায়াটা হঠাৎ কথা বলে উঠল, মিস্টার ফক্স, ভালো আছেন? কেমন যেন ভাঙা গলায় কালো ছায়াটা জিজ্ঞাসা করল। মিস্টার ফক্স একটু অবাক হয়ে গেলেন। বহুদিন ধরে এলাকায় তিনি ম্যাজিক দেখান, তাই এই এলাকার মানুষজনদের মধ্যে অনেককেই চেনেন, কিন্তু কারোর সঙ্গে খুব একটা আলাপ করেন না, বরং বলা যায় একটা দূরত্ব রেখে এড়িয়ে চলেন। এখন এই জ্যোৎস্না রাত্রে তাদেরই কেউ আচমকা এই নির্জন আমবাগানে এসে তার কুশল জিজ্ঞাসা করবে, এটা বেশ অস্বাভাবিক। একটু সময় নিয়ে মিস্টার ফক্স বললেন, হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে? উত্তরে চাঁদের দিক থেকে ছায়াটা একটু পাশে সরে গেল। তখনই ওটা ছায়া থেকে কায়া হয়ে গেল। জ্যোৎস্নার আলো মানুষটার চোখে মুখে এসে পড়ায় মিস্টার ফক্স তাকে চিনতে পারলেন। এই এলাকার পরিচিত একজন মানুষ। মিস্টার ফক্স অবাক হয়ে বললেন, আপনি? মানুষটা কেমন ধরা গলায় বলল, আপনাকে একটা ম্যাজিক দেখাতে এসেছি। এই ম্যাজিকের কৌশল আপনিও জানেন না। মিস্টার ফক্স অবাক চোখে মানুষটাকে দেখতে লাগলেন। তার কেমন যেন ঘোর লেগে গিয়েছিল। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু ভাবছিলেন, এই লোকটা কি সত্যি ম্যাজিশিয়ান? কই, কখনো তো এরকম শোনেননি। তাহলে নিশ্চয়ই মজা করছে। সেই ম্যাজিশিয়ান বলতে শুরু করলো, এবার ভালো করে দেখুন, আমার ম্যাজিক শুরু হচ্ছে। সত্যি সত্যি যেন ম্যাজিক শুরু হলো। মানুষটা চওড়ায় বাড়তে লাগলো। ওর জামা প্যান্টের সেলাইগুলো সেই চাপে ফর ফর করে ছিঁড়ে যেতে লাগলো। বোতামগুলো খই ফোটার মতো ছিটকে গেল এদিকে ওদিকে।
তারই সঙ্গে মানুষটার মুখ দিয়ে একটা পাশবিক গর্জন বেরিয়ে এলো। ম্যাজিক তখনও চলছিল। লোকটা মাথায় খানিকটা লম্বা হয়ে কুঁজো হয়ে ঝুঁকে পড়ল, যেন ওর শীত দ্বারা বেঁকে গেল। ওর চোয়ালটা কুকুরের মতো লম্বাটে হয়ে এগিয়ে এলো সামনের দিকে। চোখ দুটো এতক্ষণ দেখা যায়নি, এবার দেখা গেল। হালকা সবুজ রঙের দুটো মার্বেল অন্ধকার কোটরে ধক ধক করে জ্বলছে। মানুষটা চোখের সামনে এতটা লোমশ জন্তুতে বদলে গেল, তার হাত পায়ের আঙ্গুলের ডগা থেকে বেরিয়ে এলো হিংস্র আঁকানো নখ। কান দুটো ছুচলো হয়ে মাথা চাড়া দিল। মুখ হা করতেই দেখা গেল ঝকঝকে দাঁতের শাড়ি। তার মধ্যে সদন্ত দুটো মিস্টার ফক্সের হতভম্ব চোখের সামনেই মাপে বড় হতে লাগলো। ফুটফুটে জ্যোৎস্নায় সত্যিই যেন এক অলৌকিক ম্যাজিক। মানুষটা অথবা অমানুষটা শূন্যে হিংস্র কামড় দিয়ে হাঁ বন্ধ করল। খটাস করে শব্দ হলো। নির্জন রাত সেই শব্দে কেঁপে উঠল। ভয়ঙ্কর নেকড়ে মানুষটা যখন এক থাবার খায়ে মিস্টার ফক্সের চোয়ালের অর্ধেকটা উড়িয়ে দিল, তখনও তার দুটো চোখ অবাক বিস্ময়ে সেই নতুন ম্যাজিকটা দেখে চলেছে। একটু পরে মিস্টার ফক্সের ছিন্ন ভিন্ন মৃতদেহ ফেলে রেখে অমানুষটা যখন অন্ধকারে মিলিয়ে গেল, তখন মিস্টার ফক্সের ঠেলে বেরিয়ে আসা চোখ জোড়া বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে পূর্ণিমার চাঁদের দিকে। এক ম্যাজিশিয়ান আর এক ম্যাজিশিয়ানকে নিষ্প্রাণ চোখে প্রাণ ভরে দেখছে। এবারের হইচইটা বেশ বড় সড় চেহারা নিল। গত পূর্ণিমায় খুন হওয়া মানুষটা কারোর চেনা ছিল না, এমনকি হাজার চেষ্টা করেও পুলিশ তার আত্মীয় স্বজন কাউকে খুঁজে পায়নি। কিন্তু মিস্টার ফক্সের ব্যাপারটা একেবারেই আলাদা। তাকে সবাই চিনত। সাহেবী পোশাক পরা নিরীহ চেহারার এই মানুষটিকে সবাই পছন্দ করত, আর ছোট বড় সকলের কাছেই ওর ম্যাজিকের আকর্ষণ ছিল চুম্বকের চেয়েও বেশি। কিছু অল্প সময়ের মধ্যেই সবাই একমত হলো যে দুটো খুনি একই লোকের কাজ, যদি অবশ্য খুনিকে আদেও লোক বলা যায় না। জাঙ্গিকুল ভারী থেকে বড়বাবু অবিনাশ মাইতি একজন সেপাইকে সঙ্গে নিয়ে একদিন চলে এলো চিকুদের বাড়িতে। প্রথম খুনের ফাইলটা তিনি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় খুনটা হওয়ার পরেই সেই বন্ধ হয়ে যাওয়া ফাইলটা আবার খুলতে হয়েছে। আর সেই সঙ্গে তার কানে এ খবরও পৌঁছেছে যে প্রথম খুনটা চিকু নামক একটা ছেলে নিজের চোখে দেখেছে। তার 2-4 দিন পরেই তিনি হাজির হয়েছেন চিকুদের বাড়িতে। কিন্তু চিকুকে নানান প্রশ্ন করেও তার সমস্যার কোনো সমাধান হয়নি। শুধু চিকুর জবানবন্দি তার ফাইলে গেঁথে দিয়েছেন। খুনির পরিচয় নিয়ে নানান জল্পনা কল্পনা আবার নতুন করে শুরু হলো। কেউ বলল খুনি কোনো ক্ষুধার্ত হিংস্র পশু। তখন প্রশ্ন উঠল, তাহলে সে মৃতদেহটা ফেলে রেখে চলে গেল কেন? কেউ বলল খুনি পশুর মতো নৃশংস কোনো মানুষ। তখন প্রশ্ন উঠল, তাহলে খুনের উদ্দেশ্যটা কি? আবার কেউ কেউ বলল খুনি ভিন গ্রহের কোনো হিংস্র জন্তু। তাতে কে যেন জিজ্ঞাসা করলো, ওর মহাকাশযানটা তাহলে কোথায় নেমেছিল? একটা মহাকাশযান কি সকলের চোখের আড়ালে নামা সম্ভব? হরিহরবাবুর বাংলা কোচিনে গিয়ে চিকুরা জোর আলোচনায় মেতে ওঠে। আর সেই আলোচনায় চিকু হলো মধ্যমণি, কারণ প্রথম খুনটা চিকু দেখার সুবাদে ও এখন বিখ্যাত হয়ে পড়েছে। হরিহরবাবু ঘরে এসে ঢুকতেই ওদের চাপা গুঞ্জন পলকে থেমে গেল। হরিহরবাবুর বয়স প্রায় 60-এর কাছাকাছি। মাথার চুল ধবধবে সাদা, তবে গোপ কাঁচা পাকা। লম্বা রোগা চেহারা, গাল সামান্য ভাঙা, টানা টানা চোখ শান্ত, চোখে সরু মেটাল ফ্রেমের চশমা, ভাঁজ পড়া কপালে ছোট্ট চন্দনের টিপ, গলায় গোলমরিচের দানার মাপের রুদ্রাক্ষের মালা। পাঞ্জাবির গলার কাছে মালার খানিকটা উকি দিচ্ছে। হরিহরবাবু ধার্মিক মানুষ, ধর্মগ্রন্থ চর্চা তার নেশা। বাংলা পড়াতে পড়াতে প্রায় সংস্কৃত সাহিত্যের উদাহরণে চলে যান তিনি। তবে চিকুদের কখনোই একঘেয়ে লাগে না। স্যারের পড়ানোটা এত সুন্দর যে ভীষণ কাছে টানে। হরিহরবাবু মেঝেতে গুছিয়ে বসলেন। তারপর কৌশিককে লক্ষ্য করে বললেন, কৌশিক, পাখার রেগুলেটরটা 1 পয়েন্ট কমিয়ে দে তো, আমার কেমন যেন শীত শীত করছে। কয়েকবার কাশলেন হরিহরবাবু। ওনার একটু কাশির ধাত আছে।
কৌশিক রেগুলেটর ঘুরিয়ে জায়গা মতো বসে পড়তেই হরিহরবাবু পড়াতে শুরু করলেন। এবার তোদের গা ঝাড়া দিয়ে বসতে হবে। সামনের বছরটা পেরোলেই বলতে গেলে মাধ্যমিক। রেজাল্ট যেন সবার ভালো হয়, নইলে আমার বদনাম হবে যে। নে খাতা পেন নিয়ে সব রেডি হয়ে নে। আজ আমরা পড়ব ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটিনী। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র। সেই রাজার অনুরোধে লিখেছিলেন অন্নদামঙ্গল কাব্য। এজন্য রায়গুণাকর উপাধি পেয়েছিলেন তিনি। সেই অন্নদামঙ্গলের একটা অংশ হলো অন্নপূর্ণা ঈশ্বরী পাটিনী। বুঝলি? চিকুরা সবাই ঘাড় নাড়ল। এরপর হরিহরবাবু শ্রাবণীকে কবিতাটা জোরে জোরে পড়তে বললেন। কবিতা পড়া শেষ হলে তিনি আলোচনা শুরু করলেন। এই জায়গায় খেয়াল কর, দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটিনীকে তার স্বামীর পরিচয় দিচ্ছেন। যেহেতু সে সময় স্ত্রীরা স্বামীর নাম মুখে উচ্চারণ করত না, সেহেতু দেবী তার স্বামী মহাদেবের পরিচয় দিতে গিয়ে কৌশল করে বলছেন, এত বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নেই তার কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। দেবী এখানে স্বামীর নিন্দার ছলে তার গুণের কথা বলছেন। তার স্বামী মহাদেব বৃদ্ধ, মানে আসলে জ্ঞান বৃদ্ধ। দেবী বলছেন তিনি সিদ্ধিতে নিপুণ। এর অর্থ হলো মহাদেব সিদ্ধির নেশা করেন, আর আসল অর্থ হলো তিনি যোগসিদ্ধ পুরুষ। এরপর কপালে আগুন। মহাদেবের কপালে একটা চোখ আছে, রেগে গেলে সেই চোখ দিয়ে আগুন ঝরে। পড়ানো চলতে লাগলো। তারই মাঝে কাকিমা এসে স্যারকে চা বিস্কুট দিয়ে গেলেন, আর ওদের জন্য একটা প্লেটে 8টা সিঙ্গারা রেখে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, তোমরা পড়ার ফাঁকে ফাঁকে খেয়ে নিও কিন্তু। পড়ানোর সময় যখন প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ করেই তিতুন আর প্রদীপ্ত মিস্টার ফক্সের খুন হওয়ার কথাটা তুলল। হরিহরবাবু নমস্কার ভঙ্গিতে কপালে আঙ্গুল ছোঁয়ালেন। তারপর মন দিয়ে ওদের কাছ থেকে দোল পূর্ণিমার খুনের ঘটনাটা শুনতে লাগলেন। শোনা শেষ হলে তিনি একটু কেশে নিয়ে বললেন, হ্যাঁ, ব্যাপারটা আমি শুনেছি। তোরা এসবে মাথা ঘামাস না, বোধ হয় কুকুর টুকুরের কাজ। চিকু আর চুপ করে থাকতে পারল না, প্রতিবাদের গলায় বলে উঠল, না স্যার, কুকুর নয়, ওই হিংস্র জানোয়ারটাকে আমি নিজে চোখে দেখেছি। হরিহরবাবু আগ্রহ নিয়ে চিকুর অভিজ্ঞতার কথা শুনতে চাইলেন। তারপর বললেন, আগেই কিছু কিছু কথা আমার কানে এসেছিল, এখন ব্যাপারটা স্পষ্ট হলো। তবে জানোয়ারটা ঠিক কি ধরনের সেটা বোঝা যাচ্ছে না। চিকু উত্তেজিত হয়ে বলল, অনেকটা মানুষের মতো স্যার। স্যার বললেন, মানুষের মতো? গায়েও নিশ্চয়ই অনেক জোর হবে। চিকু বলল, হ্যাঁ স্যার, তবে মাপে অনেক বড়, গায়েও নিশ্চয়ই অনেক জোর হবে। হাতের নখগুলো লম্বা লম্বা বাঁকানো। হরিহরবাবু কেমন যেন বিব্রত হয়ে গেলেন, কিছুক্ষণ কি ভাবলেন। তারপর বললেন, এ যেন শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নৃসিংহ অবতার সেজে ভগবান হিরণ্যকশিপুকে নিধন করেছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। শ্লোকটা শেষ করে স্যার বললেন, বলা তো যায় না, যে দুজন মানুষ খুন হয়েছে তারা হয়তো ভালো লোক ছিল না, সেই জন্যই ভগবান পশুর রূপ ধরে তাদের বিনাশ করেছেন। কথা শেষ করতে করতে কপালে আঙুল ছোঁয়ালেন হরিহরবাবু। বোধহয় ভগবানকে প্রণাম জানালেন। চিকুর মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল স্যারের ব্যাখ্যা ওর পছন্দ হয়নি। ওরা চাপা গলায় নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। তারপর বেরিয়ে এলো। পরের পূর্ণিমায় আর একটা খুন হতেই ত্রাসের ভয়ঙ্কর ছায়া নেমে এলো জাঙ্গিকুলে। নানান গুঞ্জন, আলোচনা আর বিশ্লেষণ থেকে পূর্ণিমার সঙ্গে খুনের সম্পর্কের ছবিটা স্পষ্ট হয়ে গেল। সবাই বলল, পূর্ণিমার রাতেই খুনির মাথায় পাগলামি দেখা দেয়। এবারে খুন হলেন একজন বিধবা ভদ্রমহিলা। রাত 9:30টার সময় তিনি সাইকেল রিক্সা করে ফিরছিলেন। জাঙ্গিকুলের একমাত্র নার্সিংহোম আরোগ্য নিকেতনের কাছাকাছি এসে রিক্সাওয়ালা দেখতে পায় পথের ওপরে একটা মাঝারি মাপের গুড়ি আড়াআড়িভাবে পড়ে আছে। রিক্সাওয়ালা বেশ অবাক হয়ে যায়।
কারণ কাঁচা রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে কে আর ডাকাতির চেষ্টা করে? সাইকেল রিক্সা থামিয়ে পয়সাই বা পাওয়া যাবে। এইসব কথা আপন মনে বিড়বিড় করতে করতে সে রিক্সা থেকে নেমে পড়ে। তারপর গাছের গুঁড়িটা সরাতে এগিয়ে যায়। ঠিক তখনই পাশের একটা পোড়ো জমির অন্ধকার গাছগাছড়ার জঙ্গল থেকে একটা পাশবিক গর্জন ভেসে আসে। রিক্সাওয়ালা আর দেরি করেনি। আগের দুটো খুনের কথা তার বেশ মনে ছিল, সুতরাং একমাত্র আরোহীকে রিক্সায় ফেলে রেখে সে প্রাণপণে ছুট লাগায়। তার গর্জনটা কাছে এগিয়ে আসতে থাকে। আরোহী ভদ্রমহিলার আর কিছু করার ছিল না। পরদিন ভদ্রমহিলার ছিন্ন ভিন্ন দেহটা বিভৎস অবস্থায় পাওয়া গেল। সেই সঙ্গে পাওয়া গেল সাইকেল রিক্সাটার ধ্বংসাবশেষ। 50 তলা বাড়ির ছাদ থেকে রিক্সাটা আছড়ে পড়লে সেটার যে দশা হতো! কেউ স্রেফ গায়ের জোরে রিক্সাটার সেই হাল করেছে, যেন রাগে আক্রোশে অন্ধ হয়ে কোনো ক্ষিপ্ত জানোয়ার রিক্সাটাকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করেছে। এই খুনটার পর খুনির পরিচয় নিয়ে একটা নতুন সমস্যা দেখা দিল। খুনি কি কোনো পশু নাকি মানুষ? এতদিন অনেকেরই ধারণা ছিল খুনি কোনো শক্তিশালী পশু, কিন্তু পশু কি বুদ্ধি খাটিয়ে পথের মাঝে গাছের গুঁড়ি ফেলে রাখতে পারে? তাহলে খুনি নিশ্চয়ই পশুর আড়ালে কোনো মানুষ। সুতরাং পূর্ণিমার সঙ্গে সম্পর্কটা সকলে মেনে নিলেও খুনির পরিচয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই লাগলো। থানার বড়বাবু বেশ ফাপড়ে পড়লেন। মৃতদেহ নিয়ে নিয়ম মাফিক দায় দায়িত্ব পালন করার পরে আর কিছু করার আছে কিনা সেটাই ভাবছিলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন এই খুনের তদন্তের ফলাফল হবে ঠিক আগের খুন দুটোর মতোই। রোহনরা কিন্তু প্রায় ক্ষেপে উঠল। কিছু একটা করার জন্য ওরা অস্থিরভাবে ছটপট করতে লাগলো। এলাকার লোককে সতর্ক করার প্রথম ধাপ হিসেবে ওরা মাইক দিয়ে প্রচার শুরু করলো। সাইকেল রিক্সায় ব্যাটারি আর মাইক লাগিয়ে রোহনের দলের 2-4 জন এলাকায় ঘুরতে লাগলো। রোহনদের ঘোষণা শুনতে শুনতে চিকুর মনে হচ্ছিল ভোট এসে গেছে। আর মাইকে ঘোষণা কে করছে কে জানে। সগুলো সব ইংরেজির এসের মতো উচ্চারণ করছে। তবে রোহনদের দলের বেশিরভাগ সামবাজারের শশীবাবু। মাইকে তখন শোনা যাচ্ছিল, পূর্ণিমার রাতে সন্ধ্যের পর সবাই সাবধানে থাকবেন, একা একা রাস্তায় বেরোবেন না, বিপদ হতে পারে। পল্লীবাসীগণ, আপনারা জানেন গত 3 পূর্ণিমায় আমাদের এলাকায় 3 খুন হয়ে গেছে, তাই আপনাদের সাবধান করে বলছি, আগামী পূর্ণিমার রাতে রাস্তায় কেউ বেরোবেন না। সন্ধ্যের পর সবাই সাবধানে থাকবেন, নইলে বিপদ হতে পারে। পল্লীবাসীগণ, আপনারা জানেন। এইভাবে প্রচার চলতে থাকলো। শুধু যে মাইকে প্রচার তাই নয়, রোহনরা ঠিক করলো পরের পূর্ণিমার রাতে ওরা আর্মস নিয়ে ওই এলাকায় টহল দেবে। সে কথা চিকু জানতে পারল ছোটকুর কাছ থেকে। ছোটকু তখন যথারীতি বিশুদার চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। চিকুর সঙ্গে কথা বলতে বলতে ছোটকু হঠাৎ বিশুদার দিকে তাকিয়ে মন্তব্য করল, বিশুদা, তুমি রাতে আর দোকানে থেকো না গো। মানে পূর্ণিমার রাত্রে কারোর পাকা বাড়িতে গিয়ে শেল্টার নিও। এখুনিকে বিশ্বাস নেই। উত্তরে বিশুদা একগাল হেসে জবাব দিল, আমার কি আছে যে আমাকে কেউ খুন করবে? আমাকে জমেও নেবে না। কিন্তু পূর্ণিমা যতই আসতে লাগলো ততই বিশুদার সাহস কমতে লাগলো। শুধু বিশুদা কেন, জাঙ্গিকুলের প্রায় সকলেই ভাবতে লাগলো এবার যে কার পালা। সুতরাং পূর্ণিমার দিন সন্ধে হতে না হতেই রাস্তাঘাটে লোকজন কমে গেল। সময়টা গ্রীষ্মকাল হলেও 7টা 7:30 বাজতে না বাজতে দোকানপাটের ঝাঁপ পড়ে গেল ঝপাঝপ। ফলে রাত 8টার সময় মনে হলো যেন 12টা বেজে গেছে। শুধু শিবতলার হরপার্বতীর মন্দিরটাই ছিল ব্যতিক্রম। আজ বুদ্ধ পূর্ণিমা। আকাশের চাঁদ বুদ্ধের মতোই শান্ত, ধ্যানে মগ্ন। তবু মনে হয় যে সে ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। হরপার্বতীর মন্দিরে ঘণ্টা বাজছিল। চারপাশে বহুদূর পর্যন্ত আর কোনো শব্দ না থাকায় সেই ঘণ্টার শব্দের রেশ অনেকক্ষণ পর্যন্ত কানে লেগে রইল। মন্দিরের ভেতরে পুরুতমশাই পুজো করছিলেন, অথচ পুজো দেখার জন্য আজ আর কেউ বসে নেই। ভয় এমনই জিনিস, দেবতার চেয়েও ভয়কে বেশি সমীহ করে মানুষ। আজ তাহলে কেই বা প্রসাদ নেবে,
আর কেই বা শান্তির জল নেবে। পুরুতমশাই ঠিক খেয়াল করেননি তিনি দেবতার আরতিতে ব্যস্ত ছিলেন। একজন ভক্ত মন্দিরের দরজায় মসৃণ শ্বেত পাথরের ওপরে বসেছিল। দু চোখে তার মুগ্ধ দৃষ্টি। ভক্তির আবেগে চোখের কোল বেয়ে নেমেছে জলের ধারা। দেবতার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল সে। পুজো শেষ করতেই পুরুতমশাই পেছনে ফিরতেই তাকে দেখতে পেলেন। অবাক হয়ে গেলেন তিনি। আজ মন্দিরের বারান্দা, শান বাঁধানো চাতাল সব খা খা করছে, অথচ অন্যান্য দিন কত ভক্ত সেখানে ভিড় করে থাকে। পঞ্চপ্রদীপ নিয়ে এই সাহসী ভক্তের কাছে এলেন পুরুতমশাই। লোকটি উঠে দাঁড়িয়ে প্রদীপ শিখার তাপ নিয়ে মাথায় বোলালো। পুরুতমশাই অবাক হয়ে বললেন, এ কি আপনি? আজ কেউ আসেনি, অথচ আপনি এসেছেন। হাসলেন পুরুতমশাই। আপনার কি ভয় ডর নেই? উত্তরে ভক্ত স্মিত হেসে বলল, আমার কাছে ভয়ের চেয়েও ভগবানের টান বেশি। মুক্তির আশায় আশায় আমি খেপা কুকুরের মতো এক মন্দির থেকে আর এক মন্দিরে ঘুরে বেড়াই। মুক্তি কি অত সহজে পাওয়া যায়? আমরা সবাই তো মুক্তির আশাতেই বসে আছি। পুরুতমশাইকে পাশ কাটিয়ে ভক্ত দেবতার মূর্তির দিকে দু পা এগিয়ে গেল। মেঝেতে হাঁটু কেড়ে বসে পড়ল। তারপর গড় হয়ে প্রণাম করে আবেগ গলায় বলে উঠল, আমায় মুক্তি দাও ভগবান, এই অভিশপ্ত জীবন থেকে আমায় মুক্তি দাও। পুরুতমশাই খানিকটা করুণ চোখে এই কষ্ট পাওয়া ভক্তকে দেখছিলেন। ভাবছিলেন, এর জীবন অভিশপ্ত কেন? আর প্রায় সঙ্গে সঙ্গেই তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। ভক্ত মানুষটি তখনও গড় হয়ে প্রণামের ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে ঠাকুরকে ডাকছিল। সেই অবস্থাতেই তার শরীরটা ফুলতে শুরু করল, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো পশুর গোঙানি। কয়েক সেকেন্ড পরেই সেই মানুষটা কিংবা অমানুষটা সোজা হয়ে দাঁড়ালো, ঘুরে তাকালো পুরুতমশাইয়ের দিকে। পঞ্চপ্রদীপ হাতে নিয়ে হতভম্ব পুরুতমশাই তার বদলে যাওয়া ভক্তকে দেখছিলেন। কি ভয়ঙ্কর বিভৎস চেহারা! ঘন কালো লোমে ঢাকা কোনো আদিম মানুষ যেন। হিংস্র চোয়াল পশুর মতো লম্বাটে। দুপাটি ধারালো দাঁত আলো পড়ে ঝকঝক করছে। দাঁত থেকে সুতোর মতো সরু হয়ে লালা ঝরে পড়ছে। অমানুষটা সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। হাঁটু দুটো কিছুটা ভাঁজ হয়ে থাকায় পা দুটো টান টান সোজা হতে পারছে না। দুটো লোমশ হাত দুপাশে ঝুলছে। হাতের আঙ্গুল বাঁকানো, নখও একই রকম। প্রাণীটা পুরুতমশাইয়ের দিকে তাকিয়েছিল। দুটো হলদে সবুজ চোখ নিশাচর পশুর মতো জল জল করছে, অথচ সেই চোখে মানুষের মতো দৃষ্টি। পুরুতমশাই বেশ বুঝতে পারছিলেন মৃত্যু তার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাই তিনি আর অপেক্ষা করতে চাইলেন না। অমানুষটাকে অবাক করে দিয়ে তার শরীরের ওপরে ঝাঁপিয়ে পড়লেন দুঃসাহসী পুরুতমশাই। জ্বলন্ত পঞ্চপ্রদীপটা চেপে ধরলেন তার মুখে। শয়তানের বিভৎস রক্ত হিম করা গর্জন শোনা গেল। নাকে এলো লোম এবং চামড়ার পুড়ে যাওয়া গন্ধ। পুরুতমশাই তখন পাগলের মতো ধস্তাধস্তি করছিলেন আর চিৎকার করছিলেন, তুই পাপী, তুই ছদ্মবেশী পাপী, ভগবান তোকে বিনাশ করবে। অমানুষটা বোধহয় কথা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে শুধুই পাশবিক গর্জন বেরিয়ে এলো। একটা ঝটকায় সে পুরুতমশাইয়ের দেহটাকে সজোরে ছিটকে দিল শ্বেত পাথরের দেয়ালে। পিতলের পঞ্চপ্রদীপ দেয়ালে ঠোক্কর খেয়ে আছড়ে পড়ল মেঝেতে। ঢং ঢং করে ধাতব শব্দ হলো, আর তার ঠিক পাশাপাশি শোনা গেল একটা ভোঁতা শব্দ। পুরুতমশাইয়ের ভারী দেহটা ঠিকরে পড়েছে মেঝেতে। যন্ত্রণায় গজরাতে গজরাতে পুরুতমশাইয়ের কাছে এগিয়ে এলো প্রাণীটা। সামান্য ঝুঁকে পড়ে নিথর দেহটা অবলীলায় তুলে নিল। তারপর পশুর মতো ক্ষিপ্রতায় শ্বেত পাথরের বারান্দা পেরিয়ে মন্দিরের শান বাঁধানো চত্বরে লাফিয়ে নেমে এলো। প্রাণীটা এবার রাতের আকাশের দিকে মুখ তুলল, তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। তারপর এক আকুল দীর্ঘ গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। জাঙ্গিকুলের অনেকেই শুনতে পেল সেই গর্জন। রোহনরাও শুনতে পেল। ওরা তখন রাজবাড়ির কাছাকাছি ছিল। গর্জনটা শুনতে পেয়েই শব্দের নিশানা করে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতেই রোহন কোমর থেকে রিভলভারটা বের করে নিল।
এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে গল্পটা শুনছেন তাও জানাতে ভুলবেন না। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।